নিস্তব্ধতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ঘুমিয়ে আছে একটা গ্রাম। পল্লী বাংলার আর 5টা গ্রামের মতোই শান্ত শিষ্ট ছোট্ট গ্রাম, নাম তিনজলা। চারপাশে ছোট ছোট কুটিরের ঠিক মাঝ বরাবর এঁকে বেঁকে চলে গেছে সরু মাটির পথ। দুই পাশে বড় বড় গাছ, আর ঘন অন্ধকার যেন একটা রহস্যময় আবহাওয়া তৈরি করেছে। প্রকৃতি নীরব, কেবল ঝিঁঝি পোকাদের একটানা ডাক, নদীর মৃদু কলকল শব্দ, আর মাঝে মাঝে পেঁচার ডাক এই নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছে। চাঁদের আলো গাছের পাতার ফাঁক গলে পড়ছে মাটিতে। খেতে কাজ করতে করতে গোপালের আজকে বেশ রাত হয়ে গিয়েছে। কাজ করতে করতে তার মাথায় এখন সহস্র চিন্তা ঘুরছে। ওর মাথায় যে ঋণের বোঝা আছে সেটা সে ভুলবে কি করে? গত বছর ফলনে মন্দা হয়েছিল, তারপর থেকেই গোপালের মাথায় সর্বক্ষণ এই ভার যেন আরো বেশি করে চেপে বসেছে। সেই সকালে এক থালা পান্তা খেয়ে সেই যে বেরিয়েছিল, তারপর সকাল থেকে অবিরাম খাটনি চলেছে গোপালের। খেটে খেটে শরীর ভেঙে পড়ার উপক্রম। সকাল থেকে সন্ধ্যা জমিতে লাঙল দেওয়া, বীজ বোনা, বেশ কিছু সপ্তাহ ধরেই ক্রমাগত এমন খেটে চলেছে সে। এই গ্রীষ্মেও চাষের আগে বেশ ভালো রকমের টাকা ধার নিয়েছিল। প্রতিবার এই রকম নেয়, সময় মতো শোধও করে। একটু আধটু বাকি থেকে গেলে পরের বার ঋণের হিসাবের খাতায় জমে যায়। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এই গ্রীষ্মে পর্যাপ্ত বৃষ্টি হয়নি, তাই ফসলও হয়নি সেই মতো। শুধু সোনারপুর নয়, আশেপাশের আর 5টা গ্রামেও একই হাল। শীত পড়ে গিয়েছে, কিন্তু এদিকে কিস্তির টাকা এখনো পুরোপুরি জোগাড় করে উঠতে পারেনি সে। এর মধ্যে মহাজনের কাছ থেকে লোকও ঘুরে গেছে একবার। চিন্তাটা ক্রমশ বাড়ছে ওর। জমিগুলো রাখতে পারবে তো? এই তো কাল সকালেই খেতে খেতে বউয়ের সাথে কথা হচ্ছিল এই বিষয়ে। এই যে শুনছেন, বলি মালতীর মা কি কয়ে গেল আজকে জানেন? এ হলো আবার? আরে মালতীর বাবা, সে নাকি টাকা সুদে দিতে পারেনি। সেই জন্যই তো ওদের ওই ঘরের মুরগি হাঁস সব কটাকে তুলে নিয়ে গেছে। কাল আমার থানে এসে কাঁদতে কাঁদতে বলছিল তো। কি কইছ বউ? এত বড় চিন্তার বিষয়? শুধু কি তাই, ওই হারান খুড়ারও তো ধার ছিল। সে কি বলবো, তার তো পুরো ঘর দৌড় একেবারে ভেঙে দিয়ে গেছে। বাবুন দেখিনি, পুরো মানুষ ছেলে পিলে তো গ্রামে রেখে শহরে চলে গিয়েছে। আর বাপের কবর অব্দি তো এখনো কেউ নেয় না, অমন তো ছেলে পিলে চিরি। ওইটুকুই তো সম্বল ছিল খুড়োর, বলুন। বাবা, খুড়িও তো গত বছর মারা গেল। এই বয়সে চাষ টাস করে যা হতো তাই তো খেতো মানুষটা। ওই বদ লোকগুলো এসে ওইটুকু আশ্রয়টাও গিলে খেলো গো। বলি কয়েকজনকে তো আবার মারধরও করেছে নাকি, শুনলুম তো। গোপাল চুপ করে থাকে, তবে তার বুক কেঁপে ওঠে। ধারের টাকা যে তারও শোধ হয়নি। বউয়ের বলা কথাগুলো কানা ঘুষোতে সেও একটা দুটো শুনেছে বইকি, তবে কানে নিয়েছে বউ বলার পর। পরিশ্রমও করে যাচ্ছে, তাই শীতের ফলন ভালো হলে টাকা শোধ দিতে পারবে নিশ্চয়ই। শুনছেন? বলো, কিছু লাগবে নাকি? তবে পয়সা? না না, সেসব নয়। বলছি, আপনারও তো কিছু টাকা ধার ছিল, ওগুলো শোধ। হ্যাঁ, হয়ে যাবে, ভাবতে হবে না। তুমি এই কটি ভাত তুলে নাও দেখি। এত খেলে কাম কাজ করা শক্ত। বউকে সেদিন চুপ করিয়ে দিলেও নিজের মনেও যে ভয়টা চেপে বসেছিল সেটা অস্বীকার করা যাবে না। সেই এক চাপেই আজ খাটতে খাটতে কখন সন্ধে গড়িয়ে রাত হয়ে গেছে সেটা বুঝতে পারেনি গোপাল। না, রাত হয়ে গেছে, এবার ঘর যেতে হবে। খিদে পেয়েছে, ভাতটা নিয়ে বউটাও বসে থাকবে। অন্ধকারের মধ্যে
দ্রুত পা চালিয়ে দেয় গোপাল। যাবার সময় কিছু শাক তুলে নেয় বিল থেকে। আজকে বউকে বলবে গরম ভাতের সঙ্গে ভেজে দিতে এইগুলো কটা। দেখতে দেখতে ঘরের সামনে এসে পড়ে সে, কিন্তু সামনে যা দেখল তা দেখেই ওর পায়ের তলা থেকে মাটি সরে গেল। গোপাল চিৎকার করে ছুটে যায়। ওর ঘরে হামলা চালিয়েছে মহাজনের লোকেরা, ছোট্ট ঝুপড়িটাকে প্রায় ভেঙে ফেলেছে। তবে তার থেকেও বড় ব্যাপার, ওর বউ ঝুমার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে দুজন লোক। ঝুমা পরিত্রাহী চিৎকার করছে। ধস্তাধস্তিতে ওর নাতি দীর্ঘ মলিন শাড়ির আঁচলের শেষ অংশটা ছিঁড়ে ধুলোয় লুটোচ্ছে। গোপালকে ছুটে এদিকে আসতে দেখে যে লোকটা ঝুমার চুল টেনে ধরেছে সে এগিয়ে আসে গোপালের দিকেই, আর সাথে হুড়মুড় করে টানতে টানতে নিয়ে আসে ঝুমাকে। ঝুমার চোখ দিয়ে অসহায়ভাবে জল পড়তে থাকে। ছেড়ে দিব কেনে? ও সব ছেড়ে টেড়ে দেওয়া যাবে না। তুই নিজে ধার শোধ করেছিলি জানোয়ার। যতটা টাকা বাকি রেখেছিস পুরোটা এক্ষুনি দে, তবেই ছেড়ে দিব তোর বউরে, নয়তো কর্তার হুকুম আছে আজ এক্ষুনি এই চুলের মুঠি ধরে টানতে টানতে ওকে নিয়ে যাব। গোপাল ঝাপটে লোকটার পা ধরে ফেলে। আমি দিয়ে দেবো বাবু, আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। আমাকে শুধু শীতটুকু সময় দাও, আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। ততদিন তবে তোর ঘর, তোর বউ সব আমার কাছে রইল। টাকা দিয়ে সময় মতো ছাড়িয়ে নিয়ে যাস, অবশ্য যদি সহি সালামত থাকে তো। আমার দেওয়ার কোনো কিছু বেশি দিন টেকে না, বুঝলি তো। ঘরের ভেতর থেকে ততক্ষণে বেরিয়ে এসেছে মহাজন। সাদা ধুতি, কুর্তা, গলায় সোনার চেন, পেছনে দুটো হাত গুটিয়ে মুখে পান চিপুতে চিপুতে ব্যঙ্গ করে বলতে থাকে, সে তুই সময় নে, শুধু তোর জিনিসগুলো সেই সময়ের জন্য আমার কাছে বন্ধক থাক। এই কি বলিস ছোকরাটা? সবাই হো হো করে হেসে ওঠে। গোপালের চোখের সামনে মণিলাল মহাজনের মুখটা মনে হয় যেন ঠিক পশ্চিম পাড়ার কালী পুজোর থানে জল্লাদের মতো। আজ গোপালের সর্বস্ব কেড়ে নিতে এসেছে সাক্ষাৎ শয়তান। ঘর বাড়ি জমি সব যাক, কিন্তু ঝুমার উপর নজর পড়েছে মণিলালের। হাজার হাজার লাখ লাখ টাকা জমা দিলেও কি নিস্তার পাবে ঝুমা? হয়তো জমি ফেরত পাবে একদিন মুনিশ খেটে, কিন্তু আজ ফেরাতে না পারলে যে ওর ঝুমাকে যে আর কোনোদিন। গোপালের বুকের ভেতরটা ঠান্ডা হয়ে যায়। ছুটে এসে পায়ে পড়ে যায় মহাজনের। বাবু বাবু আপনি সব জানেন বাবু, আপনি সব জানেন এই গরমে ভালো ফসল হয় কই বাবু? বাবু টাকা কেমনে দিব বলুন? এই শীতের ফসল উঠে গেলেই আমি সব সুদে দিব বাবু, সব সুদে দিব। আর একটা মাস বাবু পায়ে পড়ি বাবু, আর একটা মাস গরিবকে এভাবে প্রাণে মারবেন না বাবু, গরিবকে মারবেন না বাবু। দোষ সালা, এসব আমার জানার কথা না গোপাল। হয় তুই টাকা ফেরত দে, নয়তো তোর জমি বাড়ি বউ আপাতত আমার কাছে থাক, আমার সাপ কথা। তাছাড়া তোর যা সম্পত্তি, আমার টাকা উঠলেই কি আর হলো বল? শুদ্ধ কিছুই হবে না। তোর বউ না হয় কদিন গায়ে গতরের সুদ দিক, মন্দ নয় ব্যাপারটা। মহাজনের বিশ্রী কথাগুলো গোপালের বুকটা জ্বালিয়ে দিচ্ছিল। তবুও সব বাঁচানোর আপ্রাণ চেষ্টায় ও কাকুতি মিনতি করতে থাকে। বাবু 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 ছেড়ে দিন বাবু, বাবু ছেড়ে দিন বাবু, বাবু বাবুকে ছেড়ে দিন বাবু, বাবু জমি বাড়ি সব নিয়ে নিন বাবু, আমাকে লিজার, আমাকে লিজার, আমি সারা জীবন আপনার জমিতে বেকার খাটবো বাবু। ওরি যেতে দিন বাবু, ওরি যেতে দিন, দয়া করুন গরিবকে বাবু, ওকে যেতে দিন বাবু, ওরে যেতে দিন। কিন্তু সেই বুক ফাটা আর্তনাদ, অসহায়ের মিনতি কেউ শুনল না। তীব্র উল্লাস করতে করতে অসহায় মেয়েটিকে মাটির উপর টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো লাঠিয়ালের দল। ঝুমা জল ভরা চোখে তাকিয়ে রইল গোপালের দিকে। কাতরাতে থাকা গোপালকে ততক্ষণে চেপে ধরেছে দুজন লেঠেল। ঘরের জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলছে একটা লোক। গোপাল দেখল মাটিতে অসহায়ভাবে নিজেকে ছেড়ে দিয়েছে ঝুমা। বোধহয় শেষ আকুতি করছে ঈশ্বরের কাছে। গোপাল কাঁদতে কাঁদতে বসে পড়ল ওভাবে। না না, পারল না আটকাতে ওর ঝুমাকে। একটু পরে মণিলাল মহাজনের লোক বেরিয়ে গেল। গোপাল একা শূন্য নজরে পড়ে রইল ওর বাড়ির তালাবন্ধ দরজার সামনে। নিজের ঘর আজ এক মুহূর্তে নেই হয়ে গেছে, জমিটাও আর থাকলো না।
কিন্তু সেই নিয়ে ভাবে না গোপাল। প্রাণ যখন আছে গতর খেটে ঠিক একটা উপায় হবে। কিন্তু ঝুমা, ঝুমা, আজ রাতের পর মেয়েটা তো আর বাঁচবেই না। শীতের সকালে মোটা শাল গায়ে দিয়ে হেঁটে চলেছি, আর স্বাভাবিকভাবেই আমার গন্তব্য কেবল একটা জায়গায় হতে পারে, মঠ লেন। পাসিং শোয়ের দোকানে গিয়ে একটা প্যাকেটের জন্য উঁকি মারতেই দেখি কিশোরী সেন। তাহলে আর কি, দুজনে মিলে শীতের উত্তরে হাওয়ায় হালকা কাঁপতে কাঁপতে সোজা চললুম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। বাবা, এই যে দেখি সকাল সকাল জোড়া মূর্তির অকাল আগমন। হ্যাঁ, আমি হাসলাম। অকাল আগমনই বটে। হঠাৎই রবিবারের অলস সকালে মনে হলো তারানাথের কাছ থেকে ঘুরে আসি। অনেক দিন হলো যাওয়া হয়নি। সেই শেষ সপ্তাহ দুয়েক আগে একবার ঢু মেরে এসেছিলাম। তাই আর কাল বিলম্ব না করে কিশোরীকে সাথে নিয়ে চলে এলাম মঠ লেনে। আরে এসো এসো, বাইরে ঠান্ডায় দাঁড়িয়ে এত কি ভাবছো? হ্যাঁ, দারিমা, তোর কাকা বাবুদের হাত থেকে জিনিসগুলো নিয়ে যা দেখি। আমাদের দেখে চারি হাতে একটা বাটিতে বেসন ফেটাতে ফেটাতে বেরিয়ে আসে। এই তো বাবা। জানেন কাকাবাবু, বাবা আজকেই বলছিলেন যে আপনারা আসবেন। কতদিন দেখা সাক্ষাৎ নেই আপনাদের। আমি এক্ষুনি গরম চা আর এই ডালের কয়েকটা বড়া দিয়ে যাচ্ছি। মুড়ির সাথে বরং কটা গরম পেঁয়াজি ভেজে দিয়ে যাব। আরে বাস, এই শীতে ঠাকুরমশাইয়ের গল্প সাথে চা পেঁয়াজি বেশ জমবে কিন্তু। হ্যাঁ, আমরা হাসতে হাসতে ভেতরের ঘরে এলাম। তারানাথ ততক্ষণে সোফাতে বেশ আয়েশ করে বসেছে। আমাদের আসতে দেখে মুচকি হাসলেন আর বললেন, তাহলে তা তোমাদের আজকের দাবিটা কি শুনি? তোমরা তো কেবল দেখা করতে আসো না, তাই না? সে আপনি বলতেই পারেন। আপনার কাছে আসার একটা অমোঘ আকর্ষণ তো অবশ্যই আপনার জীবনের কাহিনী। একটা বেশ তাবড় ঘটনার কথা আজ কিন্তু শুনতে চাই। আজকে বরং দুষ্ট কোনো অশরীরী কিংবা অপশক্তির গল্প হলে মন্দ হয় না। গল্প কথাটা শুনেই তারানাথের ভ্রু কুঞ্চিত হয়ে এসেছিল। সেটা দেখা মাত্রই আমি সঙ্গে সঙ্গে দক্ষিণা মানে কিনে আনা পাসিং শোয়ের প্যাকেটটা ওনার দিকে বাড়িয়ে দিলাম। কয়েকটা সুকটান দেওয়ার পর ওনার কপালের ভাঁজগুলো সরল রেখায় পরিণত হলো। এরই মধ্যে চারি এসে চা আর ডালের বড়াগুলো দিয়ে গেছে। বেশ, শোনো তবে। আমি তখন আমার সবে সবে বিবাহ করেছি। তখনও কলকাতায় পাড়ি জমানো হয়নি। পরিবার সমেত আমার পৈতৃক ভিটেতেই থাকি। জমি জমা কিছু দেখি আর কি। তবে তার সাথে লোকের করকষ্টি দেখে কবচ মাদুলি দিতে শুরু করেছিলাম তখন থেকেই। কিন্তু গ্রামের দিক, সবাই চেনা মুখ, পয়সা তেমন হতো না। আর সত্যি কথা বলতে চাইতেও বাঁধত। কথায় বলে না, গেঁয়ো যোগী ভিখ পায় না। একরকম ওই কারণেই পরে জীবিকার ফিকিরে এই শহরে চলে আসা। সেসব অন্য কথা থাক। তো তখন আমি আমার ভবঘুরে মনটাকে একরকম সংসারের মায়াতে বেঁধে ফেলেছি। নয়তো তোমাদের বউঠানের প্রতি অন্যায় হয়। তাছাড়া একদম যোগী মানুষ আমি কোনোদিনই ছিলাম না। বুঝতেই তো পারছো, বিয়ে হয়ে গিয়েছে। তখন সময়টা বুঝলে এখনের মতোই, শীতের মাঝামাঝি। এখন আর কি ঠান্ডা, তখন ছিল হাড় কাঁপানো শীত। এমন সময় বাড়িতে একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন এলো। দূর সম্পর্কের জ্ঞাতি আত্মীয় যাকে বলে। সে সময় মাস ৩-৪ আগে সবাই আত্মীয় বন্ধুদের ঘরে ঘরে গিয়ে সিঁদুর তেলের ফোঁটা দেওয়া আমন্ত্রণ পত্র আর মিষ্টির হাঁড়ি দিয়ে নিমন্ত্রণ করে যেত। তো বাবা কাকার বয়স হয়েছে ভালোই। তাছাড়া ওই দিনে আরও কয়েকটা নেমন্তন্ন পড়েছে। দাদারা যাবে সেই দিকে। আমার ভাগ্যে পড়ল ৩জলা গ্রামে নেমন্তন্ন রক্ষার দায়িত্বখানা। গ্রামের বুড়ো তাঁতি মদনের দোকান থেকে
লাল পেড়ে হলুদ টুকটুকে তাঁতের একটা শাড়ি আর আলতা সিঁদুর নিয়ে একাই রওনা দিয়ে দিলাম। তখন জোয়ান বয়স, শক্ত সমর্থ মানুষ, খুব তাগড়াই চেহারা। তা বেশ খানিকটা রাস্তা হেঁটেই চলে গেলাম। মাঝে একটা ট্রেন ধরবার ছিল, কিন্তু এই সময় মাঝে হলো সমস্যা। স্টেশনে গিয়ে শুনলাম দুপুরের ট্রেন আজকে বাতিল। পরের দিন বিয়ে, হেঁটে গেলে পৌঁছানো অসম্ভব। রক্তের তেজে বার কয়েক ভবঘুরে পথিকের মেজাজটা চারা দিয়ে উঠতে চাইলেও তাকে সঙ্গত কারণেই ভাই দাবিয়ে দিলাম। অতঃপর বেশ খানিকটা অপেক্ষা করে পরের ট্রেনে আসতে হলো। তখন চালানি কয়লার ট্রেন চলত। তার ইঞ্জিনের যেমন শব্দ তেমনই কালো ধোঁয়া। অবশেষে যখন ট্রেন থেকে নামলাম তখন ভর সন্ধে। স্টেশন থেকে নেমে বেশ খানিকটা হাঁটলে পরে তিনজলা। বছর 12 আগে দাদার সাথে এদিকে এসেছিলাম একবার। রাস্তা মনেই ছিল, তাই কারোর পরোয়া না করে সোজা রাস্তা ধরে হেঁটে চললাম। গ্রামটা বড়ই সুন্দর, কিন্তু কি বেশ কারণে সেখানে বড়ই গভীর নির্জনতা। আমার কেন জানি না খুব অদ্ভুত লাগলো পুরো বিষয়টা। কিন্তু সেদিকে মন দিলে তো আমার চলবে না। একই সন্ধে হয়ে এসেছে, কালকে বিয়ে, আর আজকে এত রাত্রে যেতে বড়ই খারাপ লাগে। কাজ বাড়িতে অবশ্য সকলেই জেগে আছে সে জানা কথা, তবে রাস্তায় একটাও লোক ছিল না। শুনশান পথ। মানুষ তো বাদই দাও, একটা কাক পক্ষী পর্যন্ত ছিল না। কিন্তু আমারও সব নিয়ে মাথা ঘামানোর সময় ছিল না। তবে আমাকে ভাবালো বাঁশবনটা। গল্পের মাঝেই কিশোরী অতি কৌতূহলে জিজ্ঞেস করে ওঠে, বাঁশবন? বাঁশবনে আবার কি হলো? তারানাথ একটু ভ্রু কুঁচকে তারপর বলে ওঠে, সেটা বলতে দিলে তবে না জানবে। তারানাথ চায়ের কাপে চুমুক দিয়ে আবার বলতে শুরু করলেন, শোনো, আত্মীয়ের বাড়ি যাবার পথে একটা বাঁশবন পড়ে। সেটার ভেতর দিয়ে যখন যাচ্ছি তখন কেমন জানি না একটা অদ্ভুত অস্বস্তি শুরু হলো। এ যেন শুধু অস্বস্তি না, ভয়ানক একটা অস্থিরতা আমার শির দাঁড়া বেয়ে তল পেট দিয়ে পাক খেতে লাগলো। না না, ব্যাপারটা তো ভালো ঠেকছে না। কেমন যেন একটা অশুভ শক্তির আভাস পাচ্ছি। কিন্তু এখানে কেন? আমি মনে মনে এসব ভাবছিলাম, ঠিক তখনই মনে হলো যেন একটা ভারী বাতাসের ঘেরাটোপে পড়ে গেছি। ধীরে ধীরে সেই বাতাসের বেগ ক্রমশ বাড়তেই লাগলো। বাতাসের শোঁ শোঁ শব্দের মধ্যে একটা গর্জন কানে এলো আমার। রক্ত জল করা একটা হুঙ্কার। সাধারণ কোনো মানুষ হলে হয়তো জ্ঞান হারাতো, তবে আমার এর আগে অনেক অভিজ্ঞতাই হয়েছে। সাথে রয়েছে আমার দুর্দম সাহস। ক্রমশ বাতাসের ঠেলায় পিছিয়ে আসতে লাগলাম আমি। মনে হচ্ছিল যেন কেউ আমাকে ঠেলে সরিয়ে দিতে চাইছে। তবুও আমি সেখান থেকে বেরিয়ে আসার প্রাণপণ চেষ্টা করতে লাগলাম, কিন্তু তাতেই হিতে বিপরীত হলো। হঠাৎ করেই একটা জোরালো দমকা হাওয়া এসে আমাকে ঠেলে ফেলে দিল মাটিতে। বাতাসের শোঁ শোঁ শব্দ ক্রমশ বেড়ে চলেছে, যেন আমাকে জীবন্ত গিলে ফেলবে সেই পাগলা হাওয়া। আমি আর চোখে দেখলাম আকৃতিহীন সেই তীব্র উন্মাদ বাতাস
এখন যেন ঘূর্ণবাতের রূপ নিচ্ছে। বেশ কয়েকটা স্বাভাবিক মন্ত্র দিয়ে চেষ্টা করেও যখন ফল হলো না, তখন আর অন্য কোনো রাস্তা না পেয়ে আমার ইষ্ট মধুসুন্দরী দেবীকে স্মরণ করতে লাগলাম। বিয়ের পর প্রথম আমি দেবীকে স্মরণ করে ডাকতে লাগলাম। আমার মনের মধ্যে কাকুতি, মধুসুন্দরী দেবীর কৃপাধন্য তারানাথ তান্ত্রিক এভাবে কোনো অপশক্তির হাতে পরাজিত হবে। আমি উচ্চ স্বরে মন্ত্র পাঠ করতে লাগলাম। তৎক্ষণাৎ আকাশ চিরে একটা বজ্রপাত। অবশেষে দেবীর কৃপায় সেই উন্মাদ ঝড় ধীরে ধীরে শান্ত হয়ে গেল। আমি বেরিয়ে এলাম তার দুষ্ট কবল থেকে, কিন্তু মনের মধ্যে জেদ চেপে গেল। বিবাহের কাজ সমাধা হলে এর একটা হেস্তনেস্ত আমি করবই। যাই হোক, এরপর গিয়ে উঠলাম আত্মীয়র বাড়ি। কিন্তু সেখানে গিয়ে অবাক হয়ে গেলাম। বিয়ে মানেই তো এলাহি ব্যাপার, সেখানে বাড়ি এত নিস্তব্ধ, দরজা বন্ধ। অবশ্য ভিতরে যদিও আলো দেখা যাচ্ছে, তাও গ্রামের কারোর বিবাহ হওয়া মানে দিন রাত পাড়াপড়শি নানা কাজের মানুষের যাতায়াত লেগেই থাকে। সেখানে বাড়ির মূল সদর বন্ধ থাকা একটা অভাবনীয় ব্যাপার বটে। ভাবলাম হয়তো মূল্যবান কোনো গয়নার বিষয়ে আছে, তাই এই সাবধানতা। আর বেশি না ভেবে দরজায় কড়া নাড়লাম। কিন্তু কি আশ্চর্য, কোনো সাড়া নেই। বেশ কয়েকবার দরজায় শব্দ হতে ভিতর থেকে একটা শব্দ এলো। বাইরে কে? আমি তারানাথ চক্রবর্তী। বেশ কয়েক মিনিট কেটে গেল। বাইরে ঘুটঘুটে অন্ধকার, একটা শব্দ পর্যন্ত নেই। কি ভীষণ নিস্তব্ধতা চারিদিকে। ঝিঝি ডাকছে না, হাওয়ারা পর্যন্ত যেন এখানে এসে থেমে গিয়েছে। গাছের একটা পাতাও নড়ছে না, থমথম করছে প্রকৃতি। এমন সময় দরজা খুলে গেল। গৃহকর্তা রমেশ জেঠু দেখলাম ব্যস্ত পায়ে বেরিয়ে এলেন বাইরে। তার হাতে লাঠি, পিছনে আরো কয়েকটা কৌতূহলী মুখ উঁকি মারছে। ব্যাপার স্যাপার দেখে আমি ভড়কে গেলাম। তবে দরজা খুলে আমাকে দেখে মনে হলো একটু স্বস্তি পেলেন তিনি। হাতের লাঠিটা দরজার পাশে সরিয়ে রেখে বললেন, তুমি তুমি এই রাতে? আচ্ছা আচ্ছা, ভেতরে এসো। আমার ভেতরে ঢুকতেই রমেশ জেঠু ভালো করে চারদিক দেখে দরজা বন্ধ করে দিলেন। আমি কিন্তু লক্ষ্য করেছি, আমাকে আসতে দেখে কেন যেন আঁতকে উঠলেন ভেতরের মানুষগুলো। আমাকে বসিয়ে তারপর রমেশ জেঠু বললেন, এই রাতের বেলা এখানে এলে কি করে? বলছি, রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো বাবা? রমেশ জেঠুর কথাবার্তা আমার বেশ অদ্ভুত ঠেকল। বিশেষত ভিতরের মানুষগুলো এমনভাবে চেয়ে আছে যেন ভূত দেখে ফেলেছে তারা। আমি ব্যাপার তেমন খোলসা করে না বললেও হালকাভাবেই বললাম, না, সেরকম কোনো অসুবিধাই হয়নি। আসলে ট্রেন বাতিল থাকায় আসতে একটু রাত হয়ে গেল জেঠু। শুধু বাঁশবনের কাছে একটু। আমার কথা শুনেই রমেশ জেঠু হা হা করে উঠলেন। বলো কি ছোকরা, যদি কোনো বিপদ হয়ে যেত নিজেকে তো ক্ষমা করতে পারতাম না। আমার কথাগুলো শুনে বাকি ঘরের হাতে গোনা কিছু মানুষের চোখে মুখে যে একটা চাপা উত্তেজনা আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে তা বুঝতে আমার বেশিক্ষণ সময় লাগলো না। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বলুন তো? রমেশ জেঠুর ভাই দয়া কাকা চারদিকের আত্মীয় কুটুমদের দিকে তাকিয়ে উত্তর দিল, না কিছু না, সেসব নিয়ে পরে আলোচনা হবে। আগে তুমি চলো, এত দূর থেকে এলে বিশ্রাম করবে, চলো।
কাল সকালে না হয় কথা হবে। আমিও আর কি করি, বেশি বাক্য ব্যয় করলাম না। নিজেও তখন পথশ্রমে ক্লান্ত। আবার কালকেই বিয়ের অনুষ্ঠান, ভোর থেকেই নানা কাজ শুরু হয়ে যাবে। আত্মীয় স্বজনদের বাড়ির কাজে হাত তো লাগাতেই হবে। গ্রামের এই হলো দস্তুর। অবশ্য এই কারণে আনন্দ ফুর্তিতে সহজেই সব কাজ উতরেও যায়। গ্রামের মানুষ ব্যতীত এই ভাব সহজে কেউ বুঝবে না। তাই ওনাদের আতিথেয়তা সাদরে গ্রহণ করলাম। কিন্তু সত্যি কথা বলতে কি, মাথায় তখনও ঘুরছিল ব্যাপারটা। সারা রাত যতক্ষণ জেগে রইলাম ওই ভেবেই কাটিয়ে দিলাম। কি কারণে মানুষগুলো এখন এত ভয় পেয়ে আছে? আর ওই বাঁশবনে সেই মাতাল হাওয়ার রহস্যই বা কি? তবে কি এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে? সেই রাতে ক্লান্তির চোটে অবশ্য বেশি ভাবার অবকাশ পেলাম না। ঘুমে চোখ বুজে এলো। তবে সকালে উঠে কাজের মধ্যেই ব্যাপারটা নিয়ে আবার ভাবতে বসলাম। সেদিন অবশ্য আর সমস্যা করলাম না। ভালোয় ভালোয় গোধূলি লগ্নে বিবাহ হয়ে গেল। এত কিছুর মধ্যেও দেখলাম দয়া কাকা সন্ধ্যের পর থেকেই সদরের দিকে কড়া নজর রেখেছেন। রীতিমতো খেয়াল রেখে বাইরে থেকে ভিতরে, ভিতর থেকে বাইরে মানুষের যাতায়াত করানো হচ্ছে। এই যে খুঁড়ো, একবার শুনুন না। এই যে তারানাথ, উঠে পড়েছো দেখছি। কাল ঘুম ঠিকঠাক হয়েছে তো? কোনো অসুবিধা হয়নি? কোনে বিদায়ের কিন্তু আয়োজন হাজার। সে তো বটেই। আচ্ছা, কয়েকটা কথা ছিল। চলুন দেখি, ভিএনের দিকটা দেখতে দেখতে কথাবার্তা হয়ে যাবে। হ্যাঁ নিশ্চয়ই। তার আগে বরং দুজনে মিলে জলখাবার খেতে বসে পড়ি। এরপর কাজের মধ্যে আর ফুরসত পাবো না। খেতে খেতে কথা হবে বেশ। সকালের ফুলকো কড়াইশুটির কচুরি আর গরম পনির দিয়ে ছোলার ডাল, বোঁদে আর আলু কপির তরকারি খেতে খেতেই প্রশ্ন করলাম, আচ্ছা কাকা, আমাকে খুলে বলুন তো, কাল রাতে আপনারা এত ভীত সন্ত্রস্ত হয়েছিলেন কেন? আর আমাকে ওভাবে দেখে ভয়ে বাড়ির সবার মুখগুলো শুকিয়ে গেল, কিন্তু কেন? আর রমেশ জেঠুই বা কি বিপদের কথা বলতে গিয়ে থেমে গেলেন? আপনি আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। দয়া কাকা সামান্য ইতস্তত করলেন বটে, কিন্তু বেশিক্ষণ নীরব থাকতে পারলেন না। আসলে তারানাথ, মানে কাকা, আপনি তো ভালো করেই জানেন আমি কয়েক বছর বাইরে বাইরে ঘুরে অল্প কিছু শিখেছি। এই গ্রামে ঢুকে অবধি আমি কিন্তু অশুভ ছায়া পেয়েছি। আমার কথা বলার সাথে সাথেই দয়া কাকা এবারে ভেঙে পড়লেন। তারপর চারদিক দেখে কাঁপা কাঁপা গলায় ধীর স্বরে বললেন, আমাদের আমাদের বাঁচিয়ে নাও তারানাথ, আমাদের বাঁচিয়ে নাও। দয়া কাকা হঠাৎ করেই যে এরকম অনুনয় বিনয় করতে থাকবেন সেটা আগে ধরতে পারিনি। অগত্যা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ওনাকে আশ্বস্ত করে বললাম, আচ্ছা আচ্ছা, সে না হয় হবে, কিন্তু আমাকে পুরো সমস্যা খুলে না বললে কি করে আপনাদের সাহায্য করব বলুন তো? তারপর যা বললেন দয়া কাকা তা এই রকম। তিলজলা গ্রামে অনেক দিন ধরেই নাকি একের পর এক খুন হয়ে যাচ্ছে। শুধু খুন নয়, আশ্চর্য খুন। যেসব লাশ দেখলে ভয়ে আত্মা শুকিয়ে যায়। মৃতদেহর ঘাড় মোটকে হাত পা সব ঘুরিয়ে পিঠের দিকে বেঁকিয়ে দিয়েছে কেউ। সাথে যাদের যাদের মৃত্যু হচ্ছে তাদের প্রত্যেকের গলায় দেখা গেছে একটা মোটা ফাঁসের কালচে দাগ। আরো বড় একটা ব্যাপার, মৃত মানুষদের প্রত্যেকের হাতের মুঠোয় বাঁশ পাতা পাওয়া গেছে। ইতিমধ্যে শহর থেকে দারোগা পর্যন্ত এসে ঘুরে গেছে।
একজন দুজনের ক্ষেত্রে ব্যাপারটা হতেই পারে, কিন্তু গ্রামের 10-12 জন এভাবেই মারা গেল। ময়না তদন্ত না হয়ে যায় কোথায়, কিন্তু লাভ কিছুই হয়নি। সবই তো শুনলে তারানাথ, সেই থেকে বাঁশবন আমাদের জন্য যেন আতঙ্ক হয়ে উঠেছে। সবকটা খুনি যেন এই বাঁশবনের সাথে জুড়ে গেছে। এই কারণেই কেন জানি না আমার মনে হচ্ছে এই খুনের পিছনে কোনো অতি প্রাকৃত রহস্য আছে। তাছাড়া তুমি তো বললেই তুমি অনুভব করেছো। বাবা তারানাথ, আমি এই গ্রামের জমিদার, আমাদের তো একটা দায়িত্ব আছে, বলো দেখিনি। এইভাবে একের পর এক মানুষ খুনিকে ধরা যাচ্ছে না, মানুষগুলোকে বাঁচানো যাচ্ছে না। এইভাবে চলতে থাকলে তো গোটা গ্রাম শেষ হয়ে যাবে। বাঁচি না বাবা, কিছু একটা উপায় করো। ঠিক আছে, ঠিক আছে কাকা, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। আচ্ছা, এগুলো কবে থেকে শুরু হয়েছে বলতে পারবেন কিছু? হবে তা 1 মাস মতো তো হবেই। আমি আরো কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম বটে, কিন্তু দয়া কাকা উঠে পড়লেন। এখন একটু উঠতে হয় বাবা, বুঝতেই পারছো, বাড়ির মেয়ের বিদায়ের হাজার একটা দায়িত্ব। তেমন কিছু জানার হলে সন্ধ্যেতে সব কাজ মিটিয়ে ভালো করে বসে নয় বলবো, কেমন? তুমি তো ঘরের লোক, যদি পারো একটু অতিথিদের দেখে শুনে নিও বাবা। দয়া কাকা কাজে বেরিয়ে যেতেই আমিও অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে গেলাম। বারবেলার অনেকটা আগেই বিদায় সম্পন্ন হয়ে গেল। সময় মতো শ্বশুর ঘরে পৌঁছনোর ব্যাপারও তো আছে। আমিও সব দিক দেখে শুনে বাড়ি থেকে একটু বেরোলাম গ্রাম দেখতে। জমিদার বাড়িতে আজ গ্রামের সব মানুষের নিমন্ত্রণ, তাই কোনো বাড়িতেই আজ মেয়েরা উনুন চড়ায়নি। কিন্তু যেরকম উৎসব হওয়ার ছিল, মানুষগুলোর মধ্যে তার তিল মাত্র নেই। নিশ্চুপ নিস্তরঙ্গ পরিবেশ, তবে জীবন থেমে নেই। সে দিনের আলোয় চলছে তার স্বাভাবিক নিয়মে। দেখলে বোঝা বড় মুশকিল এর মধ্যে এত ভয়ঙ্কর কাহিনী লুকিয়ে। চারিদিক দেখতে দেখতে একটা ক্ষেতের আলের ওপর এসে দাঁড়ালাম। বেশ কয়েকজন চাষি হাল টানছে। আমি এগিয়ে গেলাম। এই মানুষগুলোর সাথেই একটু কথা বলা দরকার। একজন লোক আমার ডাক শুনে এগিয়ে এলো। একটা বেশ তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে জরিপ করে নিয়ে জিজ্ঞেস করলো আমাকে, এ গা তুমি, এই গ্রামে তো দেখি নাই। আমি তারানাথ চক্রবর্তী, দয়া কাকার আত্মীয়। এই গত পরশু বিয়ের নিমন্ত্রণ রাখতে এদিকে এসেছি, তা ভাবলাম গ্রামটা আজ একটু ঘুরে দেখি আর কি। আমি এগিয়ে গিয়ে আলাপ করতে শুরু করলাম। এ কথা সে কথা বলার পর প্রশ্ন করলাম, আচ্ছা ভাইয়া, এসে থেকে শুনছি গ্রামে নাকি মড়ক লেগেছে, একের পর এক খুন। তা ব্যাপারটা কি হচ্ছে বলো দেখি। কি জানতে চাইছেন বলেন তো? আসলে জিজ্ঞাসা করতে চাইছিলাম, 1 মাসে আগে, মানে এই অদ্ভুত খুনগুলো যখন শুরু হয়, তার আগে কি কোনো বিশেষ ঘটনা বা অন্য রকম কিছু ঘটেছিল? লোকটা ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে আমার দিকে কিছুক্ষণ, তারপর হঠাৎই ঝাঁঝিয়ে ওঠে, তেড়ে এসে বলে, আমাদের গ্রামের ভেতরের ব্যাপার নিয়ে আপনার সাথে খোলাখুলি আলোচনা কেন করব? এ নাকে বাইরের লোক। ভুল করছো ভাই, বয়সে আমি তোমার বড়, বামুনের ছেলে, সাথে কিছু বিদ্যেও। অত শত জানিনি, জমিদার বাড়ির কুটুম যখন তার থেকেই জেনে নেবেন গো। আমরা কিছু বলতে পারবো নি, আপনি আসতে পারেন। কিছুক্ষণ কথা বলেও ফল হলো না। অগত্যা আমি ফেরতই যাচ্ছিলাম, কিন্তু তখনই একটু দূরে যেতেই অন্য এক চাষি এসে আমার পাশে পাশে হাঁটতে হাঁটতে মৃদু স্বরে বলতে থাকে, এই রাগ করবি নিয়ে, ও হিরু একটু ওই রকমই রক্সটা ছেলে, বয়স কম কি না। আমি কইছি আপনাকে, ব্যাপারটা যদিও পুরোপুরি জানি নে, গোটা ঘটনাটাই বড় আশ্চর্য। এই খুন টুন সবে থেকে শুরু, বুঝলেন?
যে তার কয়েকদিন আগে আমাদের গ্রামের ওই বাঁশবনে মনিলাল মহাজনের গলায় দড়ি দেওয়া লাশ পাওয়া গেছিল। পুলিশ বলে কেউ নাকি মেরে ঝুলিয়ে দিয়ে গেছে। ও অবশ্য সেই বা এত রমরমার সময় গলায় দড়ি দিতে যাবে কোন দুঃখে বলুন দেখি। পুলিশ আমাদের অবশ্য কিছুই বলেনি কেউ। চারিদিকে প্রচুর মানুষকে ধরে ধরে জিজ্ঞাসাবাদ করেছিল সেই সময়। কে জানে এই খুনির প্রথম খুন বোধহয় ওইটাই। ঝুলন্ত দেহ, তাও বাঁশবনে। আচ্ছা, লোকটা কেমন ছিল, মানে স্বভাব চরিত্র? সে ঠাকুর মশাই মিথ্যে বলবনি। লোকটা ছিল আস্ত কষাই। সুদের নামে জমি বাড়ি হাঁস মুরগি তো বটেই, বাড়ির মেয়ে বউদের নিয়ে টানাটানি করতাম। হ্যাঁ মনিলাল, হ্যাঁ শরীরটা একদম ভালো না। জমিদার বাবু অবশ্য ব্যাপারটা পছন্দ করতেন না, কিন্তু শহরের কোনো দারোগা বাবুর হাত ছিল ওর পেছনে। শুনেছি মনিলাল কোথা থেকে যেন দিশি মেয়েদের ভেট পাঠাতো ওই সেইখানে মাঝে মাঝে। হ্যাঁ, সেই কারণে তো জমিদার বাবু কিছুই করতে পারতেন না। গ্রামের মানুষ আমরা বাবু, মেয়ের বিয়ে বলুন, হঠাৎ চিকিৎসা বলুন, দরকার পড়লে চড়া সুদে ধার নিয়ে কাজ করতেই হয়। ও অনেকেই সুদে দেয় অবশ্য। তারানাথের গল্পের মধ্যেই চারি এসে আর এক দফা চা, সাথে পেঁয়াজি আর ভালো করে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আমতেল দিয়ে মাখা লাল ফুলকো মুড়ি মাখা দিয়ে গেল। তারানাথ পেঁয়াজিতে কামড় বসিয়ে আবার বলতে শুরু করলেন। গ্রামের মানুষগুলোর কথা শুনে আমার স্পষ্ট ধারণা হলো এই মনিলালের সাথে নিশ্চয়ই ঘটনার কোনো যোগাযোগ রয়েছে। কারণ এই মুহূর্তে ঠিক সেটা জানতেই রাতে আবার গিয়ে বসলাম দয়াবাবুর কাছে। ওটা একটা অন্য ব্যাপার তারানাথ। এরকম ঘটনা আমাদের গ্রামের নতুন, যদিও হঠাৎ করেই সেদিন সকালবেলায় গ্রামের রতন বাঁশ বনে গেছিল। গিয়ে দেখে বাঁশ গাছে ঝুলছে মনিলালের লাশ। সেখান থেকে সংবাদ পেয়ে নায়েব মশাই আমাকে এসে খবর দেয় মনিলাল গলায় দড়ি দিয়েছে। আমি যদিও এই দৃশ্য দেখিনি। যতক্ষণে আমি গিয়ে পৌঁছলাম ততক্ষণে নায়েব মশাইয়ের লোক দেহ নামিয়ে ঘরে পৌঁছে দিয়েছে। ওর বউ বাড়িতে ছিল না। পরে শুনেছিলাম সেই দিন দুপুরে নাকি এসে পৌঁছলো ভাইয়ের ঘর থেকে। অবশ্য ততক্ষণে আবার শহরের দারোগা এসে লাশ নিয়ে গেছে। সে এক কাণ্ড বটে। আপনার কি মনে হয় কাকা, এটা আত্মহত্যা? হ্যাঁ হ্যাঁ, আলবাত। ও লোকটার স্বভাব চরিত্র মোটেও ভালো ছিল না। দিন হোক আর রাত, হয় মদে নয় মেয়েতে ডুবে থাকতো। খুব সম্ভবত এই নিয়েই বউয়ের সাথে অশান্তি। ওর বউয়ের বাপের ঘর বেনারসে, ভাই মস্তকার বাড়ি। তাই মনিলাল বোধহয় ভয় পেয়েছিল, কি জানে বাপু। ওর মুখ দেখে ওর মতলব বোঝা যেত না। পাক্কা ধড়িবাজ, বুঝলে তারানাথ। আচ্ছা, আর কিছু অস্বাভাবিক শুনেছিলেন কি? মানে যদি কিছু মনে পড়ে। তুমি কি মনিলালের খুন নিয়ে কিছু সন্দেহ করছো নাকি? আচ্ছা, বরং তাহলে এক কাজ করো, এই ব্যাপারে আমার চাইতে ভালো জানে সদরের দারোগা। শহরের পুলিশ কি তদন্ত করেছে সেটা জানলেও জানতে পারে। বাকি তথ্য তোমাকে সেই দিয়ে দিতে পারবে। কাল সকালে গিয়ে আমার নাম করে ওর সঙ্গে দেখা করে নিও একটিবার। সেই রাতে আর ঘুম এলো না। পরের সকালের জন্যে চাতক পাখির মতো অপেক্ষা করতে থাকলাম। সকাল হলো ময়না শালিকের ডাকে। কনে যাত্রীরা সকলেই দল বেঁধে ফিরে এলো। অনেক অতিথি আজকে বেরিয়ে পড়বেন ঘরে, থেকে যাব শুধু আমি। বাড়িতে একটা পত্র পাঠিয়ে দিলাম সেই মতো। তারপর খাওয়া দাওয়া সেরে একটা চাকরকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম সদর থানার দিকে। দারোগাবাবু নমস্কার। নমস্কার। আপনি? আগে আমি তারানাথ চক্রবর্তী, জমিদার রমেশ ব্যানার্জির আত্মীয়। একটা বিশেষ দরকারে আপনার শরণাপন্ন হয়েছি। রমেশ জেঠুর নাম করতেই মুহূর্তের মধ্যে কাজ হলো। উনি আমাকে খাতির করে বসিয়ে জিজ্ঞেস করলেন, আরে আগে বলবেন তো। অবশ্য আপনার পাশে বাবুলালকে দেখেই আমার বোঝা উচিত ছিল। বলুন, আপনাকে কি সাহায্য করতে পারি? আসলে ওই মনিলালের ব্যাপারে কিছু কথা জানার ছিল বলতে পারেন। আচ্ছা দারোগাবাবু, আপনার কি মনে হয় ওই মহাজন কেন আত্মহত্যা করবে? দারোগাবাবু হঠাৎ করে হো হো করে হেসে উঠলেন। তারপর বলতে শুরু করলেন,
ভুল 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 করছেন তারানাথবাবু। ভুল? কি ভুল? ওটা আত্মহত্যা ছিল না মোটেই, ওটা একটা খুন ছিল মশাই, খুন। খুন? কি বলছেন কি দারোগা বাবু? হ্যাঁ, আমিও কয়েকজনের মুখে শুনেছিলাম বটে, তবে নায়েব মশাই অবশ্য বিশ্বাস করেন যে মণিলালের মতো যে মানুষটা 25টা লেঠেল নিয়ে ঘুরে বেড়ায় আর যার স্বভাব সাক্ষাৎ শয়তানের অধম, তাকে তো খুন করা অসম্ভব। আর কথাটা তো ভুল কিছু না, তাই আর কি। আচ্ছা, আপনার কেন মনে হলো এটা খুন? আর মনে হওয়া, শহরের বড়বাবুর সাথে মণিলালের খাতির ছিল। সেই শহর থেকে পুলিশের লোক এসে তাই লাশ নিয়ে কাটাছেঁড়া অবধি করেছে, তারাই বলেছে এই কথা। আচ্ছা, আপনি নিজেই একটা কথা ভেবে বলুন তো, একজন সুদখোর মহাজন যার ঘরে টাকার পাহাড়, সংসারে ছেলে বউ দুই আছে, সাথে মরার আগে অবধি মদ মেয়ে কোনোটার বিরাম রাখেনি, তার জীবনে এমন কিসের অশান্তি থাকতে পারে যে সে একেবারে গলায় দড়ি দিয়ে গ্রামের শেষ মাথার বাঁশবনে ঝুলে পড়বে? জিনিসটা যে আমাকে ভাবায়নি তা নয়, এমনকি সেই চাষিও একই কথা বলেছিল বটে, কিন্তু দয়াবাবুর বলা কথাগুলোর তলায় এটা যেন চাপা পড়ে গেছে। তাহলে আপনি নিশ্চিত যে? আরে মশাই, 99% নিশ্চিত ওটা একটা খুন ছাড়া আর কিছুই নয়। এই মণিলাল খুবই শয়তান গোছের লোক ছিল, বুঝলেন? প্রচুর চাষি ওর খাতক ছিল। সুদের টাকা ঠিকমতো ফেরত না দিলেই চাষিদের ওপর হামলা চালাতো বেটা। ওর মৃত্যুটা হয়তো এক বা একাধিক চাষির রাগের বা প্রতিহিংসার ফল, বুঝলেন কিনা? এমনিতে মণিলালের খাতকের ডায়েরি কিন্তু পাওয়া যায়নি। ওর ছেলে তারপর থেকে বেশ আতান্তরেই পড়েছে। আচ্ছা, অনুসন্ধান করে কিছু জানতে পারেননি কে বা কারা করেছে এই কাজ? বেশ অনেককেই জেরা করেছিলাম, বুঝলেন। বেশ কিছু জনকে তো ধরেও এনেছিলাম, কিন্তু লাভ হয়নি। একটা কথাও বের করা যায়নি। সবাই বলেছে তারা কেউ এই ব্যাপারে কিছু জানে না। বড়বাবুর কথায় কয়েকটাকে ধরে ধোলাই অবধি দিতে হয়েছে, কিন্তু কারণ ছাড়া একটা মামুলি মহাজনের জন্য আমরা বদনাম নিতেই বা যাব কেন বলুন তো? কোনো প্রমাণ তো নেই। তবে দারোগা বাবু একটু ইতস্তত করতেই আমি উদ্গ্রীব হয়ে প্রশ্ন করলাম, তবে সেই দিনের পর গ্রামের এক চাষি গোপাল আর ওর পরিবারকে পাওয়া যাচ্ছে না। বড়বাবুর লোক ওকে চারদিকে খুঁজছে, ধরা পড়লেই সোজা ফাঁসি দেবে নির্ঘাত। তাহলে আপনার সন্দেহ বলছেন ওই গোপালের ওপরই? খুব সম্ভবত ওই বেটাই খুন করে বউ সমেত গা ঢাকা দিয়েছে। সেও এক লম্বা গল্প। শুনেছি ওর ঘর জমি সব সেই দিন সন্ধেতেই মণিলাল কবজা করে নিয়েছিল। সেই জমির দলিলপত্রও মণিলালের ঘরে পাওয়া গেছে। আমার মন বলছে গোপাল সেই রাগেই খুনটা করেছে, তারপর খুন করে টাঙিয়ে দিয়ে গেছে ওই বাঁশ বনে। না হয় ওইভাবে কেউ নিরুদ্দেশ হয় না। পাশাপাশি আর 5টা গ্রামেও গোপাল বা ওর বউয়ের কোনো খোঁজ অবধি পাওয়া যায়নি। আর 2-1টা কথা বলে আমি বেরিয়ে এলাম। ফিরে যাবার পথে একবার গিয়ে দাঁড়ালাম ওই বাঁশ বনে। একেবারে সাদামাটা বন যেন, সারি সারি বাঁশ গাছ। ছোট জায়গা হলেও বেশ বোঝা যায় ঘন। শেয়ালের উৎপাতনা কি আছে অল্প বিস্তর। মোট মিলিয়ে স্বাভাবিক একটা পরিবেশ এখন। এই জায়গাটাই যে সন্ধে রাতে এত ভয়ানক হয়ে ওঠে কেউ ভাবতেই পারবে না। বেশ কিছুক্ষণ সেখানে থেকে আপাতত চলে এলাম।
কিন্তু সমস্যা হলো পরের দিন সকালেই। সবে জল খাবার খেতে বসেছি, এমন সময় বাইরে হই হই শব্দ। আমি, রমেশ জেঠু, দয়া কাকা আর বাড়ির বাকি ছেলেরা খাবার ছেড়ে উঠে গেলাম। হাত ধুয়ে এসে দেখলাম দয়া কাকা একজনের সাথে কি একটা কথাবার্তা বলছেন। তারপর ওনাদের পিছনে আমিও বেরিয়ে পড়লাম। দেখি ৩-৪টে ঘরের পর একটা মাটির ঘরের দাওয়ায় বেশ কিছু জন জড়ো হয়ে ভিড় করেছে। জমিদার মশাইকে আসতে দেখে মানুষগুলো পথ ছেড়ে দিল। আমি গিয়ে যে ব্যাপার দেখলাম তাতে আমারও প্রথম এক মুহূর্তের জন্যে যেন শরীরটা শিউরে উঠল। দালানে উপুড় হয়ে পড়ে আছে একটা মৃতদেহ। পিঠের দিকে হাত আর পা দুটো কেউ বেঁকিয়ে আকাশের দিকে তুলে দিয়েছে। মুন্ডুটাও একই কায়দায় মোটকে উল্টো দিকে ঘুরে আছে। তার আধ খোলা নিথর চোখে আজন্মের শূন্যতা, গলায় ফাঁসের চিহ্ন, হাতে শক্ত মুঠোয় গোঁজা এক গুচ্ছ বাঁশ পাতা। আবার একটা লোক মরে গেল। মরক লেগেছে রে, মরক লেগেছে। শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এই গ্রামটা শেষ হয়ে যাবে, বুঝলি? পালা পালা, সবাই পালা। বাঁচতে চাইলে এই গ্রাম ছেড়ে পালা পালা পালা। দেখলে তো তারানাথ, আবার একটা খুন। দুটো দিন যেতে না যেতেই আবার একটা বলি। এভাবে চলতে থাকলে তো সত্যি। আমি দয়া কাকাকে সান্ত্বনা দিয়ে গেলাম ওই মরদেহটার কাছে। হাত দিয়ে দেখলাম ঠান্ডা শরীর, গলায় দাগটা কাছ থেকে দেখলাম। মৃত লোকটার হাতে ধরে থাকা বাঁশ পাতাগুলো ছুঁয়ে চোখ বন্ধ করে জপ করতে লাগলাম। চোখের সামনে খুলে গেল বেশ কিছু দৃশ্য। দেখলাম একটা শান্ত কুটির। সন্ধেবেলায় তারই একটা ছোট ঘরে উনুনে শুকনো ডাল পাতা গুঁজে রান্না চাপিয়েছে বাড়ির বউ। হঠাৎই ঘরে ঢুকে পড়ে বেশ কিছু লোক। তাদের হাতে লাঠি, মাথায় গামছা বাঁধা, পেটানো চেহারা, সম্ভবত লাঠিয়ালের দল। লোকগুলোর মাঝখানে দাঁড়িয়ে সাদা ধুতি আর কুর্তা পরনে, গলায় সোনার চেন পরা এক ভদ্রলোক, সম্ভবত মণিলাল মহাজন। ঘরে ঢুকে ভিতরের জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলতে শুরু করলো লেঠেলরা। বউটা কাঁদতে কাঁদতে ছুটে এলো, হয়তো অনুনয় বিনয় করে তাদের ঠেকিয়ে রাখার আশায়। কিন্তু হঠাৎই সেই দলের একজন লোক বউটাকে চুলের মুঠি ধরে টানতে টানতে হেনস্থা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই অন্য একটা লোক সেখানে ছুটে আসে, আর কথাবার্তায় বুঝতে পারি এই ঘরের গৃহস্বামী সেই, নাম গোপাল। আমি দিয়ে দেবো বাবু, আমি দিয়ে দেবো, আমি সব টাকা দিয়ে দেবো বাবু। আমাকে শুধু এই শীতটুকু সবাই দিন বাবু, এই শীতটুকু। ততদিন তবে তোর ঘর, তোর বউ সব আমার। মহাজন মেয়েটাকে টানতে টানতে নিয়ে চলে যায় তার স্বামীর সামনে দিয়ে। আমি যেন আর দেখতে পারছিলাম না, এত যন্ত্রণাদায়ক দৃশ্য। লেঠেল বাহিনীর হাতে বন্দি অবস্থায় গোপাল মার খেতে খেতেও কি করুণভাবে চেয়েছিল নিজের বউটার দিকে, সেটা বলে বোঝানো যাবে না। কিন্তু গ্রামের একটা মানুষও কোনো উত্তর, কোনো প্রতিবাদ করল না। কিছুক্ষণ পরে বাকি লোকগুলো সেখান থেকে চলে গেল। দেখলাম গোপাল রক্তাক্ত অবস্থাতেই উঠে দাঁড়ালো সেখানে। ওর ঠোঁট কেটে কপাল ফেটে রক্ত ঝরছে। কেমন যেন একটা অপ্রকৃতিস্থ ভাবে চলতে শুরু করলো গোপাল। আমার ব্যাপারটা একটু অস্বাভাবিক ঠেকল। দৃশ্য এখন শুধুই গোপালকে ঘিরেই ফুটে উঠছে। লোকটা ধীর পায়ে এসে দাঁড়ালো একটা দুতলা পাকা বাড়ির সামনে।
তার চোখে এখন সতর্ক দৃষ্টি। ভিতরের মাতাল মহাজনের অট্টহাসির শব্দ বাইরে পর্যন্ত আসছে। গোপালের বাড়ি থেকে ফিরেই মণিলাল তার মানে মদের আসর ছুটিয়েছে। সেই আসরে ঝুমাকে নিয়ে আলোচনা করছে তারা। কথাগুলো শুনলেও কান গরম হয়ে আসে। গোপাল বেশ কিছুক্ষণ বাড়ির পাশের দিকে একটা জানলার আড়ালে ঘাপটি মেরে রইল। কিছুক্ষণ পর ঘরে এসে একজন দাসী খবর দিল ঝুমার সাজসজ্জা শেষ হয়েছে। মহাজন সবাইকে বের করে দিল ঘর থেকে। আজ রাতে এদিকে কারোর আসার দরকার নেই। সবাই বেরিয়ে যাবার পর মণিলাল যেই দরজা বন্ধ করে পিছনে ফিরেছে, আবার দরজায় টোকার শব্দ। কে তোর এই রাতে জানোয়ারগুলো মেজাজটা একেবারে ছুটকে। কি গোপাল, তুই? আপনি পাওনাটা দিতে এসেছিলেন বাবু। ওসব দাঁড়পত্তর কাল সকালে হবে রে বাবা। ভোর সকালে এসে মালপত্র ছাড়িয়ে নিয়ে যাস। এখন যা। আর শোন, তোর বউটা যা রোগা, দখল সামলাতে পারবে তো রে? সকলটা বোধ হয় এইবার আপনিও সামলাতে পারবেন না বাবু। হঠাৎই দুটো খেটে খাওয়া বলিষ্ঠ হাত চেপে বসে মহাজনের গলায়। নাক থেকে রক্ত বেরিয়ে মহাজনের সাদা কুর্তার গলার কাছটা লাল হয়ে ওঠে। দম ছেড়ে দেয় ভারী শরীরটা কয়েক মুহূর্তের মধ্যেই। গোপাল মহাজনের মৃতদেহটা টানতে টানতে সেই বাঁশ বনে নিয়ে গিয়ে ঝুলিয়ে দেয়। তারানাথ, ও তারানাথ! হ্যাঁ হ্যাঁ কাকা। তুমি মরার হাত ধরে কি করছিলে? কিছু সমস্যা? ঘরে চলুন, সব বলছি। আগে দাহের ব্যবস্থা করুন তাড়াতাড়ি। এত দূর পর্যন্ত দেখে যা বুঝলাম, ঘরে ফিরে তা সবটাই দয়া কাকাকে বললাম। কাকা দেখুন, ওই মহাজনের মৃত্যুটা কোনো আত্মহত্যা ছিল না, ওটা খুন ছিল। আর আমি ভুল না হলে সেই মহাজনের শয়তান আত্মা এত সহজে মুক্তি পাবে না। বলেন কি? খুন? কে করলো? আপনাদের গ্রামের চাষি গোপাল। কিন্তু মহাজন কিভাবে খুন? ধার দেনার সমস্যা থাকতেই পারে, কিন্তু সামান্য চাষি হয়ে খুন করে দেবে? সমস্যাটা শুধু ধার দেনা নিয়ে নয় কাকা। যাই হোক, আমি খুব ভুল না হলে মৃত্যুর পর থেকে ওই মহাজনের দুষ্ট আত্মাই একের পর এক খুন করে যাচ্ছে। কি ভয়ানক সমস্যা! বাবা তারানাথ, তুমি এখন আমাদের ভরসা। শয়তান মণিলাল বেঁচে থাকতে তো শান্তি দিল না, এখন মরে গিয়েও কি আমাদের গ্রাম ছাড়া করবে? ঠিক আছে ঠিক আছে, আপনি উদ্বিগ্ন হবেন না, আমি দেখছি কি করা যায়। দয়া কাকা কাজের জন্যে বেরিয়ে গেলে আমি হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছালাম গ্রামের কালী মন্দিরের সামনে। মনের মধ্যে তখনও একটা চাপা সংশয়। যতদূর বুঝতে পারলাম, মহাজনের শয়তান আত্মার সঙ্গে লড়াই করাটা বেশ দুঃসাধ্য হতে চলেছে। তাই মায়ের মন্দিরে গিয়ে উঠলাম। মায়ের পায়ে নিজেকে সমর্পণ করে দিলাম। শক্তি দাও মা, শক্তি দিও যেন এই পরীক্ষায় সফল হতে পারি। কিভাবে ওকে শেষ করব মা, রাস্তা দেখাও। পঞ্চভূতের সংমিশ্রণে আমাদের মানব দেহ তৈরি। মৃত্যুর পর সেই পঞ্চভূতেই বিলীন হয়ে যায় শরীর। যেখানে জন্ম সেখানেই মৃত্যু, যেখানে সৃষ্টি সেখানেই ধ্বংস। একটা মেয়েলি ভারী গলা পেয়ে পেছনে তাকাতেই দেখি পাথরের ওপরে বসে আছেন এক ভৈরবী। রক্ত লাল রঙের শাড়ি পরনে, কপালে লাল টিপ, এলোমেলো জট পড়া চুল, গলায় জবার মালা। বুঝিবা আমার দেবী মা পথ দেখাতে এই মানবী মাকেই পাঠিয়েছেন। আকুলে যেন কুল পেয়ে আমি ওনার সামনে হাত জোড় করে দাঁড়ালাম। ভৈরবী চোখ বন্ধ রেখেই বললেন,
সৃষ্টি যেভাবে সেভাবেই ধ্বংস, জগতের নিয়ম এটা। ভৈরবীর কথাগুলো বেশ কানে বাজতে লাগলো, তবে আর বিশেষ কিছুই বললেন না। এই সব সাধক মানুষরা বেশি কথা বলেন না, তাই আমিও ওনাকে প্রণাম করে ঘরের পথে রওনা দিলাম। কাকা, আজ রাতে সাধনাতে বসতে হবে আমায়। কিছু জিনিস জোগাড় করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবো। তুমি বলো না, কি কি লাগবে তোমার? বেশি কিছু না, কোনো বাছুরের পবিত্র গোমূত্র, একটু ঘি, কর্পূর আর 108টা যজ্ঞ ডুমুরের কাঠ, 1 হাত মাপে কাটা। তারপর যজ্ঞে পূজায় মোটামুটি যা যা লাগে এইসব লাগবে। বাকি আমি ব্যবস্থা করে নেব। হ্যাঁ হ্যাঁ, আমি রামুকে বলে দিচ্ছি, ও এগুলো এনে দেবে। সন্ধ্যার মধ্যে সব জিনিসপত্র জোগাড় করে দিল দয়া কাকা। সন্ধে হতে আমি আমার সাধারণ ধুতি পাঞ্জাবি খুলে সাধনার পোশাক পরে তৈরি হয়ে গেলাম। জিনিসপত্র সব গুছিয়ে নিলাম, সেগুলো নিয়ে চললাম ওই বাঁশবনের দিকে। বাঁশবনে ঢুকতেই একটা গা ছমছমে অনুভূতি হতে লাগলো, ঠিক যেমন প্রথমের দিন হয়েছিল একেবারেই সেই রকম। ভেতরে একটা ফাঁকা জায়গায় গিয়ে বসলাম জিনিসপত্র গুছিয়ে নিয়ে। সব প্রক্রিয়া মতো সাজাতে লাগলাম। একে একে সব জিনিস গুছিয়ে বাগিয়ে মা বিপত্তারিণীর তাগাগুলো দিয়ে একটা শক্ত দড়ি বানিয়ে সেটার শুদ্ধিকরণ করে নিয়ে বসলাম ধ্যানে। এটাই যে আমার মূল অস্ত্র। ওম হিং ক্রিং তৎ, ওম হিং ক্রিং তৎ। হঠাৎ করেই আমার চারপাশের বাতাস ভারী হয়ে এলো। আমি অনুভব করতে পারছিলাম আমার চারপাশে তৈরি হয়ে গেছে একটা বিশাল ঘূর্ণিঝড়, যেন উড়িয়ে নিয়ে যাবে আমায়। তীব্র বাতাসের সাথে পাল্লা দিয়ে বাড়তে লাগলো একটা আর্তনাদ, একটা কান ফাটানো হুঙ্কার। শোনা যেতে লাগলো অসংখ্য নেকড়ের গর্জন। মনে হতে লাগলো হাজার হাজার শেয়াল শ্মশান জঙ্গল ভেদ করে এক স্বরে ডেকে উঠছে। প্রাণপণে চেষ্টা করে যাচ্ছিলাম এই বাতাসে যাতে যজ্ঞের আগুনের তিল মাত্র ক্ষতি না হয়, কিন্তু ব্যর্থ হলাম। একটা দমকা হাওয়া নিভিয়ে দিল আগুন। শয়তান, সাহস থাকে তো সামনে আয়। এইভাবে লুকিয়ে লুকিয়ে আক্রমণ করে তুই কি ভেবেছিস? হ্যাঁ, কি ভেবেছিস তুই এই তারানাথ তান্ত্রিক ভয় পেয়ে যাবে? কিন্তু কোনো জবাব এলো না, বরং বাতাসের বেগ আরো বেশি বাড়তে থাকলো। সামনে আয় পাষণ্ড, সামনে আয়। হঠাৎ করেই দমকা বাতাসটা থেমে গেল একেবারে আকস্মিকভাবে। তারপর ধীরে ধীরে কানে এলো একটা কান ফাটানো হাসি। তুই কি ভেবেছিস এইসব করে আমার যজ্ঞ পণ্ড করে দিবি তুই? একটা ভীষণ হাওয়ার ঝটকা আমার দিকে তেড়ে আসে, আর সেই বাতাসের ঘূর্ণাবর্তের মধ্যেই তৈরি হয় একটা বিশাল অবয়ব। শরীর পচে গলে পড়েছে, গলায় দড়ির দাগ, চোখ মুখ বিকৃত, তাতে রক্তের ছোপ, কিন্তু তার মধ্যেই ঠোঁটে যেন একটা ক্রূর হাসি। কেন করছিস এগুলো তুই? কি পাচ্ছিস এগুলো করে? মরে গিয়েও তোর কুবুদ্ধির বিনাশ হয়নি? প্রতিশোধ, প্রতিশোধ। গ্রামের একটাকেও ছাড়বো না, একটাকেও না। ওই হাওয়াতে চাষির বাচ্চাগুলোকে বাঁচতে আমি দেব না। আমার হিসেবের খাতা জ্বালিয়ে দিয়ে গোপাল ভেবেছে সবার সুদ মাফ হয়ে যাবে। ওরা ভাবে কি করে আমাকে শেষ করে দিয়ে ওরা সুখে থাকবে? জানোয়ার, তুই মানুষগুলোর ওপর তো কম অত্যাচার করিসনি। যা করেছি বেশ করছি, আর এখন যা করছি সেটাও বেশ করছি। তুই দুদিনের সাধু এসেছিস আমার মোকাবিলা করতে,
পারবি না রে, আমি পিশাচ। নরকের ক্ষমতা আছে আমার মধ্যে। আমার রাস্তায় যে আসবে তাকে শেষ করে দেবো। রাতে এই গ্রামে আমি কাউকে টিকতে দেব না, ঘুমাতে দেব না, কাউকে দেব না। কথা শেষ হতে না হতেই একটা মস্ত গাছের ডাল শূন্যে তুলে সে আমার উদ্দেশ্যে ছুঁড়ে দিল। আমি কোনো রকমে তার মতি গতি বুঝতে পেরেই মন্ত্র বলে সেই ডালটাকে প্রতিহত করলাম, কিন্তু তবুও সে থামল না। একের পর এক শক্তি প্রয়োগ করে আমার উপর হামলা করতেই থাকে। প্রথমে পাথর দিয়ে হামলা, তারপর প্রবল হাওয়ার সাহায্যে একের পর এক গাছের ডাল ভেঙে পড়তে লাগে আমার উপর। আমি মা তারার নাম জপ করতে লাগলাম, কিন্তু শত্রুকে কখনো দুর্বল ভাবতে নেই। আর এই ভুলটাই আমি করে ফেলেছিলাম। যুবক বয়স, বুঝছ তো, এরকম আবেগের ওপর তখন নিয়ন্ত্রণ ছিল না। এক সময় জপ করতে করতেই দেখলাম পিশাচটা আমার মন্ত্রের মার সহ্য করতে না পেরে মাটিতে দুর্বল হয়ে পড়ে আছে। সেই সময়ই একটু কৌতূহলবশত থামিয়ে দিয়েছিলাম জপ। সেটাই ছিল আমার সবথেকে বড় ভুল। ছলনার শিকার হয়ে গেলাম আমি। সুযোগ বুঝেই সেই পিশাচ মুহূর্তে উঠে দাঁড়িয়ে আমাকে জাদু বলে বেঁধে দেয় বাঁশ গাছে। আমার মুখের ওপরে সে জমা হয় বাঁশ পাতার স্তূপ। আমি ছটফট করতে থাকি। ছাড়ার জন্য তো তোকে বাঁধিনি। এইবার তুই বুঝতে পারবি কার সাথে যুদ্ধের ময়দানে নেমেছিস। তুই এইভাবে মরবি আর আমি গোটা গ্রামকে শেষ করে দেব। গ্রাম বাঁচাবার দায়িত্ব নিয়েছিলি না তুই? এইবার ওই গ্রামকে শেষ করে দেবার, ধুলিস্যাৎ করে দেবার দায়িত্ব আমার। শেষ করে দেব সব। তারপর তোকে মারব। মণিলালের পিশাচ অদৃশ্য হয়ে গেল আমার চোখের সামনে থেকে। আমি পড়ে রইলাম ওইখানে। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো মতে সেই বাঁধন খুলে বেরোবার সাধ্য আমার ছিল না। আপ্রাণ চেষ্টা ক্রমশ নিষ্ফল হয়ে যেতে লাগলো। বারবার যতই টান দিই সেই বাঁধন আবার বেশি দৃঢ় হয়ে যেতে থাকে। তখন আমার তারা মাকে স্মরণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। উচ্চ কণ্ঠে মন্ত্র জপ করা এক বিষয়, কিন্তু মন্ত্র উচ্চারণ না করে মনে মনে একাগ্র হয়ে জপ করা ভীষণ কঠিন। কিন্তু আর উপায় না পেয়ে অগত্যা চোখ দুটো বন্ধ করে সেটাই করতে থাকলাম। ওম হ্রিম ক্রিম হুঁ ফট স্বাহা, ওম হ্রিম ক্রিম হুঁ ফট স্বাহা। হঠাৎ আমার মনে হলো যেন একটা জ্যোতি এসে পড়েছে বন্ধ চোখের পাতার ওপর। আমি চোখ খুলতে দেখি সামনে সেই ভৈরবী, মুখে সেই চিরসজীব হাসি নিয়ে দাঁড়িয়ে। হাতে ধরে থাকা ত্রিশূলের ইশারাতে হঠাৎ করেই আলগা হয়ে গেল বাঁধন, আর আমি হলাম মুক্ত। আমার প্রণাম নিও মা, কিন্তু তুমি এইখানে কে? তুমি? ভৈরবী বড় সুন্দর হেসে উত্তর দিলেন, আমি কে সেটা পরে জানলেও হবে। এখন যা গিয়ে নিজের কাজ কর, ধ্বংস কর এই দুষ্ট পিশাচকে। আমি ওনাকে প্রণাম করে গ্রামের রাস্তার দিকে অগ্রসর হলাম। যাওয়ার আগে একবার পেছনের দিকে ফিরে তাকালাম। দেখলাম না, উনি নেই। গ্রামের মুখে দেখি সামনের মাঠে দাঁড়িয়ে সেই পিশাচ। আমার কাছে বাধা পেয়ে সে যেন আরো ভয়ানক হয়ে উঠেছে। তাকে যে আজকে রাতেই শেষ করতে হবে, নয়তো অনর্থ হয়ে যাবে। মাথায় বেশ উঠল ভৈরবী মায়ের বলা কথাগুলো। যেখানে জন্ম সেখানেই মৃত্যু, যেখানে সৃষ্টি সেখানেই ধ্বংস। আমি চিৎকার করে উঠলাম,
এই গ্রামের শেষ দেখার আগে তোকে আমাকে শেষ করতে হবে দুষ্ট। সাহস থাকলে আয়, শেষ কর আমাকে। আমার কথাগুলো কানে যেতেই সেই মহাজন নিজের গলাটাকে পেঁচার মতো উল্টো দিকে ঘুরিয়ে দিয়ে হাসতে শুরু করলো, কিন্তু তার চোখ দুটো ভাঁটার মতো জ্বলছে রাগে। সাধারণ মানুষ সে দৃশ্য দেখলে হয়তো সহ্য করতে পারবে না। আমাকে দেখে বিশ্রীভাবে হেসে উঠে সে বলল, আবার এসেছিস তুই, আর রেহাই নেই তোর। আমি অবশ্য নিজের পরিকল্পনা মতোই কাজ করতে লাগলাম। একের পর এক কথায় উত্তেজিত করে সুকৌশলে আমার পেছনে পেছনে সেই বাঁশ বনে নিয়ে এলাম ওকে। ছাড়বো না আমি তোকে, ছাড়বো না। মা তারার নাম জপ করে আমি হঠাৎ ছুটে গিয়ে চেপে বসি সেই রক্তমাখা পিশাচি অবয়বের ওপরে। বিপত্তারিণীর তাগা দিয়ে বানানো মোটা শক্ত দড়ি দিয়ে ওর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিই গাছে। যেখানে সৃষ্টি সেখানেই ধ্বংস, অর্থাৎ যেভাবে তৈরি হয়েছিল এই নরপিশাচ সেইভাবেই শেষ হবে সে। প্রবল ক্রোধে হুঙ্কার ছাড়তে থাকে পিশাচ, গলার ফাঁস টেনে খোলার চেষ্টা করতে থাকে। অবশেষে কি মনে করে ভৈরবীর ফেলে যাওয়া ত্রিশূলটা আমূল গেঁথে দিই ওর বুকে। একটা চিৎকার করে মিলিয়ে যায় সেই কালো শক্তি। গায়ের চাদরটা আরো কিছুটা মুড়ে দিয়ে তারানাথ থামলেন। কিন্তু ওই ভৈরবী, সে কি করে জানলো যে আপনি ওখানে? তারানাথ কিছু বললেন না, শুধু একটু হাসলেন। এই প্রশ্নের উত্তর যে নিজেকে খুঁজে পেতে হয়। অদ্ভুত একটা অনুভূতি থেকেই যাওয়ার আগে কিশোরীর একটা প্রশ্নের খাপছাড়া উত্তর দিয়ে গেলাম নিজেই। সন্তানের বিপদে মা কি না এসে থাকতে পারে?